আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে নিয়ে এসেছি ক্লাস 8-এর গণিত প্রভা। সেই গণিত প্রভায় কোষে দেখি 12তে কী আছে না মিশ্রণ। 118 পৃষ্ঠাতে দেখো কোষে দেখি 12 মিশ্রণ। এই মিশ্রণ থেকে যে অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় পড়ে সেই রকম কয়েকটি অঙ্ক নিয়েই আজকের আলোচনা করব। তাহলে কোন অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ দেখো এখানে আমি তোমাদেরকে দিচ্ছি। এই ছয়ের দাগটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে 7, 9, 10 এবং 11। তাহলে 6, 7, 9 এবং 10, 11 এই যে 5টি অঙ্ক, এই 5টি অঙ্ক বিভিন্ন স্কুলের পরীক্ষায় সাধারণত দিয়ে থাকে। সেই অঙ্কগুলোই আজকে তোমাদেরকে কষাবো। তাহলে প্রথমে 6-এর দাগটা কী আছে দেখো। 6-এর দাগের অঙ্কটি আছে 2 প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত যথাক্রমে 2:3 এবং 4:5। যদি প্রথম প্রকারে 10 কিগ্রা এবং সঙ্গে দ্বিতীয় প্রকারের 18 কিগ্রা মেশানো হয় তবে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে হিসাব করে লিখি। ভিডিওটি দেখার সময় অবশ্য ক্লাসের এই অঙ্ক বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওটি দেখার তোমাদের সুবিধা হবে। তাহলে 6। তাহলে দেখো, তাহলে প্রথম প্রকার গুঁড়ো সাবানে সোডার ভাগ হার তাহলে 2 অনুপাত কত 2:3। তাহলে 2 আর 2 যোগ 3 সমান কত 2-এর 5 অংশ। 2-এর 5 অংশ। এবার প্রথম প্রকার গুঁড়ো সাবানে সাবান গুঁড়োর ভাগ হার। তাহলে সাবান গুঁড়োর ভাগ হার তাহলে 3-এর 5 অংশ। এটা গেল ভাগ হার। তাহলে এর 10 কেজি নেওয়া হয়েছে, তাহলে 10 কেজি গুঁড়োতে 10 কিগ্রাতে সোডার পরিমাণ 2-এর 5 গুণ 10। তাহলে 5 2-এ 10 সমান 4 কিগ্রা। তারপরে দেখো 10 কিগ্রাতে সাবান গুঁড়োর পরিমাণ 3-এর 5 গুণ 10। তাহলে 5 3-এ 15 সমান কত 6 কিগ্রা। এটা গেল প্রথম প্রকারে। দ্বিতীয় প্রকারে সোডা সাবান গুঁড়োর অনুপাত, সোডা ও সাবান গুঁড়োর অনুপাত 4:5। তাহলে দেখো দ্বিতীয় প্রকারে সোডার ভাগ হার তাহলে অনুপাত কত 4 আর মোট কত 4 আর যোগ 5 তাহলে 4-এর 9 অংশ। এবার দ্বিতীয় প্রকারে সাবান গুঁড়োর ভাগ হার তাহলে 5-এর 9 অংশ। এবার দ্বিতীয় প্রকারে নেওয়া হয়েছে কত না, দ্বিতীয় প্রকারে নেওয়া হয়েছে 18 কিগ্রা। তাহলে দ্বিতীয় প্রকারের
18 কিগ্রাতে সোডার পরিমাণ 4/9 গুণ 18, তাহলে 9×2 = 18 8 কিগ্রা। এবার দ্বিতীয় প্রকার 18 কিগ্রাতে সাবান গুঁড়োর পরিমাণ, তাহলে 5/9 গুণ 18, 9×2 = 18, 5×2 = 10 কিগ্রা। তাহলে এবার দেখো, প্রথম প্রকারে 4 কিগ্রা, দ্বিতীয় প্রকারে 8 কিগ্রা সোডা, প্রথম প্রকারে সাবান গুঁড়ো 6 কিগ্রা, দ্বিতীয় প্রকারে 10 কিগ্রা। তাহলে নতুন মিশ্রণে সোডার পরিমাণ হবে এটা, আর সাবান গুঁড়োর পরিমাণ হবে এটা। তাহলে দেখো, নতুন মিশ্রণে সোডার পরিমাণ সোডার পরিমাণ 4 + 8 = 12 কিগ্রা। এবার নতুন মিশ্রণে সাবান গুঁড়োর পরিমাণ সাবান গুঁড়ো প্রথমটায় কত 6, দ্বিতীয়টায় কত 10, সমান কত 16 কিগ্রা। তাহলে নতুন মিশ্রণে সাবান গুঁড়ো সোডা ও সাবান গুঁড়োর অনুপাত 12 = 12:16, 4×3 = 12, 4×4 = 16, তাহলে 3:4। এবার বলেছে কি না সোডার অংশ কত, তাহলে অতএব নতুন মিশ্রণে সোডার অংশ তাহলে 3, আর 3 + 4, তাহলে 3/7। তাহলে এটাই হলো আমাদের উত্তর। তাহলে 6 দাগের অঙ্কটা তোমরা বুঝতে পারলে। এবার দেখো 7 দাগের অঙ্কটা কি বলেছে। 7 দাগের অঙ্কটা বলেছে, দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে 1/3 ও 1/4 অংশে ফলের রস ছিল। মানে দুটি পাত্রের 1/3 অংশে ফলের রস আছে একটাতে, 1/4 অংশ ফলের রস আছে একটাতে। আমি পাত্র দুটির অবশিষ্টাংশ জলপূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢাললাম। তাহলে নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কত হবে। দেখো, এই যে 1/3 অংশ জল আছে, ফলের রস আছে, এটাই বাকিটা জল ঢেলে দেওয়া হলো। এখানে যে 1/4 অংশ ফলের রস আছে, এর বাকি অংশে জল ঢেলে দেওয়া হলো, এবং দুটোকে একটা নতুন পাত্রতে একসঙ্গে ঢেলে দেওয়া হলো। সেখানে রস এবং জলের অনুপাত কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে এইখানে দেখো, তাহলে সম্পূর্ণ অংশ সমান আমরা জানি 1, তাহলে 1 থেকে যদি 1/3 বিয়োগ করি তাহলে সেটা হবে জলের অংশ। আবার এখানেও 1 থেকে যদি 1/4 বিয়োগ করি সেটা হবে জলের অংশ। তাহলে এখান থেকে ফলের অংশ আর জলের অংশ আমরা পেয়ে যাব। তাহলে দেখো এবার 7, তাহলে দুটি পাত্রে ফলের রসের পরিমাণ 1/3 ও 1/4 অংশ। দুটি পাত্রের ফলের রস একসঙ্গে ঢাললে
ফলের রসের অংশ হবে, ফলের রসের অংশ হবে, তাহলে 1-3 যোগ 1-4, তাহলে যোগ করলে হবে 12, 3-4 লসাগু 12, এবার 3-4 12, 4-1-4, 4-3 12, 3-1-3 সমান 7-এর 12 অংশ। একের 3 অংশ ফলের রসের পাত্রে, ফলের রসের পাত্রে জল ঢাললে জলের পরিমাণ, জলের পরিমাণ সমান, তাহলে 1 বিয়োগ 1-3 সমান 3 লসাগু, 3-1-3 বিয়োগ 1 সমান 2-3 অংশ, 2-3 অংশ। এবার দেখো 1-4 অংশে ফলের রসে পাত্রে জল ঢাললে জলের পরিমাণ, তাহলে 1 বিয়োগ 1-4, তাহলে 4 লসাগু, 4-1-4 আর 1 সমান 3-4 অংশ, 3-4 অংশ। তাহলে নতুন মিশ্রণে জলের পরিমাণ হবে, নতুন মিশ্রণে জলের পরিমাণ হবে নতুন মিশ্রণে জলের পরিমাণ 2-3 যোগ 3-4, তাহলে এটাই 2-3, এটাই 3-4, তাহলে 3-4 লসাগু 12, তাহলে 3-4 12, 4-2 8 আর 4-3 12, 3-3 9, তাহলে 17-এর 12। তাহলে অতএব নতুন মিশ্রণে ফলের রস অনুপাত জল সমান 7-12 অনুপাত 17-12, তাহলে এটা কেটে দিলে 7:12, 17, 7:17, তাহলে এটা উত্তর হয়ে গেল। এবার 9 দাগের অঙ্কটি দেখো, 2 প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত যথাক্রমে 8:3 এবং 15:7, এই 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকারের পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কী হবে হিসাব করে লিখি। দেখো 2 প্রকার পিতল, 2 প্রকারের পিতলে প্রথমটাতে তামা ও দস্তার অনুপাত আছে 8:3 আর দ্বিতীয় প্রকারে হচ্ছে 15:7। প্রথম প্রকারটা 5 অনুপাতে এবং দ্বিতীয় প্রকারটা 2 অনুপাতে নিয়ে মেশালে নতুন যে মিশ্রণ হবে সেটাতে তামা দস্তার পরিমাণের অনুপাত কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো প্রথমেই আমাদের বের করতে হবে কি, এটা 9 দাগ, তাহলে প্রথম প্রকার পিতলে প্রথম প্রকার পিতলে তামা দস্তার অনুপাত, তামা:দস্তা সমান 8:3। তাহলে প্রথম প্রকার পিতলে তামার অনুপাত কত 8, মোট কত না 8 যুক্ত 3 সমান 8-11 অংশ, 8-11 অংশ। এবার প্রথম প্রকার পিতলে দস্তার ভাগহার, তাহলে 3/11 অংশ। তাহলে এবার দেখো দ্বিতীয় প্রকার পিতলে
দ্বিতীয় প্রকার পিতলে তামা অনুপাত 10টা সমান কত না 15:7। তাহলে দ্বিতীয় প্রকার পিতলে তামার ভাগহার তাহলে 15 তামার অনুপাত, আর এই দুটো যোগ করলে 15-র 22 অংশ। আবার দ্বিতীয় প্রকার পিতলে 10টার ভাগহার তাহলে 10টার কত 7, তাহলে 7-এর 22 অংশ। তাহলে প্রথম প্রকার ও দ্বিতীয় প্রকার থেকে নেওয়া হয়েছে দ্বিতীয় প্রকার নেওয়া হয়েছে যথাক্রমে 5x এবং 2x পরিমাণ। হলো তাহলে 5x পরিমাণ প্রথম প্রকার পিতলে তামার পরিমাণ তাহলে তামার ভাগহার কত 8/11, তাহলে 5x ইন্টু 8/11, তাহলে 8×5 = 40x/11। আবার 5x পরিমাণ প্রথম প্রকার পিতলে 10টার পরিমাণ (5x ইন্টু 3/11) 15x/11। এবার দেখো দ্বিতীয় প্রকার পিতলে দ্বিতীয় প্রকার 2x পরিমাণ পিতলে তামার পরিমাণ তাহলে 2x ইন্টু 15/22, তাহলে 2-11 কেটে দিলে তাহলে 15x/11। আবার দেখো দ্বিতীয় প্রকার 2x পরিমাণ পিতলে 10টার পরিমাণ 10টার কত 2x ইন্টু 7/22, 2 দিয়ে কেটে দিলে 11, তাহলে 7x/11। তাহলে এইবার দেখো তাহলে নতুন মিশ্রণে তামার পরিমাণ 40x/11 যোগ 15x/11, তাহলে 11 লসাগু আর 40 আর 15 যোগ করলে একেবারে করে দিলাম 55x।
এবার নতুন মিশ্রণের দস্তার পরিমাণ, তাহলে দস্তা প্রথমটাতে কত 15/11, তাহলে 15x/11, দ্বিতীয়টাতে 7x/11, তাহলে 11 লসাগু, 15 সাথে 22x হলো। তাহলে অতএব নতুন পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 55x/11 অনুপাত 22x/11। 11 করে কেটে দিলে 11 5 55 আর 2 x কেটে গেল, তাহলে 5:2 অনুপাত। এই অঙ্কটি হয়ে গেল। তাহলে এটা 9-এর দাগটা হলো। এবার 10-এর দাগটা দেখো। দু প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:11 এবং 5:21। এই দু প্রকার স্টেনলেস স্টিল কী অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত হবে 7:32। তাহলে দেখো দু প্রকার স্টেনলেস স্টিল, তাতে ক্রোমিয়াম এবং স্টিলের অনুপাত প্রথমটাতে 2:11, দ্বিতীয়টাতে 5:21। এই দু প্রকার স্টেনলেস স্টিল কী অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 7:32 হবে, হিসাব করে লিখি। তাহলে 10-এরটা প্রথম প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ইজ টু স্টিল সমান কত 2:11। তাহলে এইখান থেকে দেখো প্রথম প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়ামের ভাগহার সমান 2 আর 2 যোগ 11 সমান 2/13 অংশ। প্রথম প্রকার স্টেনলেস স্টিলের ভাগহার তাহলে 11/13 অংশ হলো। এবার দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ইজ টু স্টিল সমান 5:21। তাহলে দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়ামের ভাগহার তাহলে ক্রোমিয়ামের অনুপাত 5 আর 5 যোগ 21 সমান 5/26 অংশ। 5/26 অংশ। তারপরে দেখো দ্বিতীয় প্রকার স্টিলের কত 21 আর যোগ করলে কত 26 অংশ। এবার বলেছে দুটোর কি অনুপাতে নিতে হবে, তাহলে দেখো ধরি
ধরি প্রথম প্রকারের এক্স পরিমাণ ও দ্বিতীয় প্রকারের ওয়াই পরিমাণ নেওয়া হলো। তাহলে প্রথম প্রকার স্টেনলেস স্টিলের প্রথম প্রকার এক্স পরিমাণ স্টেনলেস স্টিলে ক্রোমিয়ামের পরিমাণ তাহলে এক্স ইন্টু প্রথম প্রকারে কত 2/13, তাহলে 2/13, তাহলে 2x/13 একক। এবার প্রথম প্রকার এক্স পরিমাণ স্টেনলেস স্টিলের পরিমাণ এক্স ইন্টু 11/13, তাহলে 11x/13। এবার দ্বিতীয় প্রকারের, তাহলে দ্বিতীয় প্রকার ওয়াই পরিমাণ স্টেনলেস স্টিলে ক্রোমিয়ামের পরিমাণ সমান, তাহলে ওয়াই ইন্টু 5/26, তাহলে 5y/26। দ্বিতীয় প্রকারের ওয়াই পরিমাণ স্টেনলেস স্টিলের পরিমাণ ওয়াই ইন্টু 21/26, তাহলে 21y/26। এবার দেখো, তাহলে নতুন মিশ্রণে বা নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়ামের পরিমাণ প্রথমটাতে কত 2x/13, তাহলে 2x/13, আর দ্বিতীয়টা কত 5y/26। 13-26 লসাগু 26, 13 দিয়ে 26, 4x, 26 থেকে 26, 5y, তাহলে সমান কত, ওইটাই থাকলো, এ তো যোগ করা যাবে না। তাহলে নতুন স্টেনলেস স্টিলের পরিমাণ প্রথমটাতে কত 11x/13, দ্বিতীয়টা কত 21y/13, এ 26, তাহলে লসাগু 13-26 26, 13-2 26, তাহলে 22x প্লাস 26 থেকে 26 21y, এটা হলো।
এবার কি বলেছে না, দেখো শর্তানুসারে, তাহলে শর্তানুসারে 4x প্লাস 5y/26 বাই 22x প্লাস 21y/26 সমান কত বলেছে না 7/32। 7/32। তাহলে দেখো এই 26 কেটে দিলাম, এবার এটার সাথে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে। তাহলে দেখো এটার সঙ্গে যদি এটা প্রথমে গুণ করি বা, তাহলে 7 2 14 4, 7 2 14 × 15 154x, এটার সাথে 7 1 7, 7 2 14 147y, এটার সঙ্গে এটা তাহলে 4 2 8, 4 128x, প্লাস এটার সঙ্গে এটা 5 2 10 0, 5 3 15 1 16 160y। এক্সগুলো একধারে, ওয়াইগুলো একধারে করে নেব। তাহলে 154x মাইনাস 128x সমান 160y মাইনাস 147y। এটা এধারে নিয়ে নিলাম, এটা এধারে নিয়ে নিলাম, তাহলে বা, তাহলে 14 থেকে 8 গেলে 6, 4 থেকে 2 গেলে 2, তাহলে 26x, আর এটা 10 থেকে 7 গেলে 3, 5 থেকে 4 গেলে 1, 13y। তাহলে বা x/y সমান কত জানি আমরা 13/26। তাহলে x/y সমান কত 13:26 সমান কত 1:2। তাহলে এটাই হলো আমাদের উত্তর। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এবারে 11 অঙ্কটি দেখো, একমাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। এই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে, হিসাব করে লিখি। তাহলে দেখো এটা 11 দাগ। শরবতে সিরাপ ইজটু জল সমান 5:2। তাহলে শরবতটিতে সিরাপের ভাগহার সমান, তাহলে 5/2 সমান কত 5/7 অংশ। তারপরে শরবতটিতে জলের ভাগহার, তাহলে 2/7 অংশ, যোগ করলে 7 হবে, 2/7 অংশ। তাহলে এখানে বলেছে কি না, যত পরিমাণ তুলে নেওয়া হয়েছে, যত পরিমাণ তুলে নেওয়া হয়েছে তত পরিমাণ জল ঢালা হয়েছে। জল ঢালার পর নতুন মিশ্রণে সিরাপ অনুপাত জল সমান 1:1। তাহলে নতুন শরবতে সিরাপের ভাগহার
1/1 + 1 1 2 অংশ। তাহলে এবার দেখো গণিতের ভাষায় সমস্যাটি তাহলে সিরাপের পরিমাণ অংশ আর শরবতের পরিমাণ এটাও অংশ। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। অঙ্ক অভ্যাসের বিষয়, যত বেশি অভ্যাস করবে তত তোমাদের ভালোভাবে অঙ্কগুলো মনে থাকবে ও পরীক্ষার খাতায় নিখুঁত করে আসতে পারবে। তাহলে দেখো সিরাপ এবং শরবত, সিরাপ ও শরবতের সম্পর্কটি সরল। সিরাপ বাড়লে শরবত বাড়বে, সিরাপ কমলে শরবত কমবে। তাহলে অতএব শরবতের পরিমাণ তাহলে 1 × 1/2/5/7 সমান 1 × 1/2 গুণ, এটা উল্টে যাবে নিচেরটা 7/5। দেখো কাটাকাটি কোথাও হবে না, তাহলে 1 একে 1, 1 7 7, 2 5 10, তাহলে 7/10 অংশ। বলেছে না কত অংশ তুলে নিলে, তাহলে 7/10 অংশ তুলে নিলে সমপরিমাণ জল দিলে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে, সিরাপ ও জলের পরিমাণ অনুপাত সমান হবে। তাহলে আশা করি তোমরা অঙ্কগুলি বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এইরূপ টাইপের নতুন ভিডিও পাওয়ার জন্য।